দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম আবদুল্লাহ, আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জনাব পারভেজ করিম আব্বাসি, আছেন দৈনিক আমার দেশের কূটনৈতিক রিপোর্টার মোহাম্মদ বশির আহমেদ। স্বাগত আপনাদের তিনজনকেই। বশির, আপনাকে দিয়ে শুরু করি। আগামী 12 তারিখ নির্বাচন ঘিরে দেশে দেশের বাইরে নানা ধরনের তৎপরতা আছে। বিশেষ করে আমরা দেখলাম যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও বার্তা কিছুদিন আগে সামনে এনেছে। দেশের ভিতরেও নানা তৎপরতা আছে। সব কিছু মিলে নির্বাচনে এর কি প্রভাব আছে, কোনো শঙ্কা আছে কিনা শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। আসলে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12 তারিখ। তবে এই নির্বাচনটা বিগত দিনগুলোর নির্বাচন থেকে সম্পূর্ণ একটা আলাদা নির্বাচন। আপনি জানেন 2024 সালে জুলাই বিপ্লব যেটা আমরা বলি, তার পরবর্তীতে এই নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং জুলাই বিপ্লবে যাকে উৎখাত করে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিশেষ করে ছাত্র জনতা বাংলাদেশে একটি নূতন গণতান্ত্রিক পরিবেশের স্বপ্ন দেখছে, এবং সেই স্বপ্নকে সামনে রেখে কিন্তু নির্বাচনটা হতে যাচ্ছে। এই নির্বাচনে কিন্তু সেই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ কিন্তু নেই, এবং তিনি এখন কোথায় আছেন? তিনি এখন ভারতে আছেন। আর এটা আমরা আমাদের ভালো লাগুক বা নাই লাগুক, বাংলাদেশের প্রতিটা ইস্যুতে ভারতের বিষয়টা কিন্তু সামনে চলে আসে। সুতরাং আগামীতে যে নির্বাচনটা হচ্ছে, এখানে ভারত কি ভাবছে বা ভারত কি করছে, এই প্রশ্নটা কিন্তু আছে। তবে বিগত নির্বাচনগুলোতে যেভাবে ভারত ইস্যুটা সবসময় সামনে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আলোচনায় বা তাদের ক্যাম্পেইনে, এই প্রথমবারের মতো দেখা যাচ্ছে যে ভারত ইস্যুটা কিন্তু প্রধান দলগুলো কিন্তু সামনে আনছে না। সেটা আপনি বিএনপি বলুন, আর সেটা জামাত ইসলামী বা অন্যান্য দলগুলোর কথা বলুন, আনছে না। ভারত ইস্যুটা ইস্যু হচ্ছে না। যাই হোক, আপনি যেভাবে বলেন ইস্যুটা হচ্ছে না, এর একটা কারণ আমি যেটা পার্সোনালি মনে করি যে জুলাই বিপ্লবে যেমন শুধু শেখ হাসিনার পতন ঘটেছে, বিষয়টা এটা না। এখানে যে ভারতীয় হেজিমনি বা ভারতের যে প্রভাব বলয় তৈরি হয়েছিল, ওটা কিন্তু ভেঙে গেছে। সুতরাং সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম যারা, এই প্রজন্মের যে ছেলেমেয়েরা আছে, তাদের ভিতরে কিন্তু ভারতের যে আবেদনটা তথাকথিতভাবে থেকে থাকে যে ভারত বিরাট কিছু, এই আবেদনটা কিন্তু তাদের ভিতরে তেমন কোনো কাজ করছে বলে আমার মনে হয় না। এই কারণে হয়তো রাজনৈতিক দলগুলো হয়তো ভেতরে নিশ্চয়ই যোগাযোগ রাখছে ভারতের সঙ্গে। ভারত নিজেও বিএনপি সহ এমনকি জামাতের নেতাদের সাথে তারা বসছে, অর্থাৎ তারা যোগাযোগ রাখছে, কিন্তু আলোচনায় ভারতের বিষয়টা আসছে না। বাট তার অর্থ এই নয় যে ভারত বসে আছে। কারণ ভারতের যে ট্রাস্টেড বন্ধু যারা বলে থাকে যে তাদের বিশ্বস্ত বন্ধু হচ্ছে আওয়ামী লীগ, এই নির্বাচন কিন্তু আওয়ামী লীগ নাই। সুতরাং আগামী দিনগুলোতে বা নির্বাচনের পরে যারাই সরকার গঠন করুক না কেন, তাদের সাথে ভারতের সম্পর্ক কি হবে বা দিল্লির সাউথ ব্লকের সম্পর্ক কি হবে, এটা কিন্তু তাদের সামনে একটা জটিল সমীকরণ। বাট এখানে তারা আর একটা চ্যালেঞ্জ তৈরি করছে ভারত, বিশেষ করে যেহেতু আমি কূটনৈতিক বিট কভার করি, মানে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলেন, দিল্লির কূটনৈতিক সূত্র নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ, আমি নিয়মিত সেখান থেকে খবর পাই যে আসলে তারা কী চাচ্ছে। তারা মূলত আমাদের এই সাধারণ নির্বাচনকে সামনে রেখে তাদের প্রাথমিক চাওয়া কিন্তু দুইটা আপাতত। একটা হচ্ছে, তার আগে একটা কথা আমি বলে রাখি যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার এখন দেশ পরিচালনা করছে, ভারত মুখে যতই বলুক যে এই সরকারের সঙ্গে আমরা সহযোগিতা করছি বা আগামীতে যারা আসবে, এই সরকারের সাথে কিন্তু তারা ওই অর্থে কোনো সহযোগিতা করেনি। গত 18 মাসের যদি আপনি হিস্ট্রিটা একটু দেখেন, যে বৈরিতা দিন দিন বেড়েছে, বই কমেনি। সর্বশেষ বৈরিতা হলো মুস্তাফিজকে নিয়ে। অর্থাৎ তারা বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিয়েছে এবং তাদের বিভিন্ন কাজকর্মের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের যে সরকারটি আছে, দিল্লি এটিকে ওন করে না বা দিল্লি এটিকে স্বীকৃতি দেয় না।
সুতরাং আমি যে খবরগুলো পাচ্ছি দিল্লি থেকে, তাতে তারা চাইছে যে আমাদের, আপনি জানেন যে আমাদের শুধু সাধারণ নির্বাচন, একটা গণভোট কিন্তু সঙ্গে হবে। হ্যাঁ, এই গণভোটের জন্য না জয়যুক্ত হয়, এবং এর প্রভাব কিন্তু আমরা মানে ভারতীয় মিডিয়াতে আমরা দেখছি যে তারা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে যে যেন না জয়যুক্ত হওয়ার পিছনে তাদের যুক্তি কি, যদি না জয়যুক্ত হয় তাহলে তো তাদের একটা সান্ত্বনা আসবে যে ডক্টর ইউনূসকে অন্তত শেষ সময় এসে একটা অপমান বা অপদস্থ করা গেল, যে তার যেটা চাওয়া সেটা পূরণ হয়নি। একই সঙ্গে জুলাই বিপ্লবের যে এক ধরনের স্বীকৃতি, এইটা কিন্তু না জয়যুক্ত হলে এইটি স্বীকৃতিটা আসবে না। সুতরাং ভারত মরিয়াভাবে চেষ্টা করছে যেন না জয়যুক্ত হয়, এবং এজন্য যত নেগেটিভ প্রোপাগান্ডা তারা কিন্তু চালাচ্ছে। এমনকি আপনি গৌতম লাহিড়ীর নাম নিশ্চয়ই শুনেছেন, তিনি ভারতের বিখ্যাত সাংবাদিক, দিল্লি প্রেস ক্লাবের সভাপতি। তিনিও ডক্টর ইউনূসকে এমন ভাষায় আক্রমণ করেছেন, আমি এই দিন একটা টকশো দেখে অবাক হয়ে গেলাম। তিনি ইউনূসকে বলছেন যে এ যুগের ইয়াহিয়া খান, এ যুগের জুলফিকার আলী ভুট্টো। অর্থাৎ ভারত মাঠে তার প্রোপাগান্ডা মেশিনকে যেমন নামিয়েছে, একই সঙ্গে দেখেন গত 23 তারিখ দিল্লি প্রেস ক্লাবে যে মতবিনিময়, দিল্লি প্রেস ক্লাব না, একটা আইআইসি সম্ভবত এটা নাম, এখানে যে শেখ হাসিনার যে বিষয়টা আসলো, যে তার অডিও বার্তা যে প্রথমবারের মতো আসলো, এটা কিন্তু প্ল্যান করে আনা হয়েছে, এর আগে কিন্তু কখনো আসেনি। এবং তার কয়েকদিন আগে আওয়ামী লীগের নেতারা যে সংবাদ সম্মেলনটি করলেন, সেই সংবাদ সম্মেলনটিও কিন্তু মানে দিল্লির নীতি নির্ধারক বলি আর দিল্লির ডিপ স্টেট বলি, তাদের পরিকল্পনারই অংশ। আপনার হয়তো মনে থাকবে 5-6 মাস আগে আওয়ামী লীগের নেতারা কিন্তু ওখানে জড়ো হয়েছিলেন একটা সংবাদ সম্মেলন করার জন্য, সেটা কিন্তু হয়নি। শেষ মুহূর্তে ভারত সরকার কিন্তু অনুমতি দেয়নি, কিন্তু এবার কিন্তু দিয়েছে। কেন দিয়েছে? তারা চায় যে নির্বাচনের আগে বাংলাদেশের জন্য একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ নির্বাচনটা যেন কোনোভাবে বাধাগ্রস্ত হয়, যেন সুষ্ঠু একটা নির্বাচন যেন না হয়। এবং এটাকে সামনে রেখে তাদের চাওয়া, এটা তাদের চাওয়া যে নির্বাচনের জন্য টার্ন আউটটা কম হয়। যদি আপনি একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দেবেন, তাহলে অনেক মানুষ ভয়ে নির্বাচনে ভোট দিতে যাবে না। তারা চাইছে যে নির্বাচনে টার্ন আউটটা যেন অন্তত 50-এর নিচে থাকে। তাহলে তারা যে ন্যারেটিভটা তৈরি করেছে যে আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না, আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না, যদি 50-এর নিচে থাকে এটা, তাহলে তারা এটা ফলাও করে প্রচার করতে পারে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই নির্বাচনকে বর্জন করেছে। আমার মনে হয় আপনার বক্তব্য ক্লিয়ার। আমি একটু পারভেজ করিম আব্বাসী আপনার কাছ থেকে যাই, যেটি বশির বলছিল যে ভারত নিয়ে যে হেজিমনি ছিল সেটা ভেঙে পড়েছে, আগ্রহ কম, এবার ভারত ইস্যুও কম, সব কিছু মিলিয়ে শুনতে চাই আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ। আসলে আমাদের বাংলাদেশে এখন যেটা হয়েছে যে আমরা তো শুধু দক্ষিণ এশিয়ার মধ্যে নেই, আমরা বলবো হচ্ছে যে আমরা পুরো বিশ্বের মধ্যে এখানে হচ্ছে যে নতুন স্নায়ুযুদ্ধ যেখানে হচ্ছে, যেখানে আপনার দক্ষিণ আমেরিকা বলেন, মধ্যপ্রাচ্য বলেন, আফ্রিকা বলেন, প্রত্যেকটা দেশেই কিন্তু আপনি দেখছেন যে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে তার নেতৃত্বে যে পশ্চিমা বলয় এবং চীনের নেতৃত্বে এটা অল্টারনেট বলয় হচ্ছে। এটা কিন্তু এই যে নতুন যে স্নায়ুযুদ্ধ আছে, এটার কিন্তু আমরা এখানে হচ্ছে যে এফেক্ট কাউন্টার এফেক্টের মধ্যে কিন্তু বাংলাদেশও পড়ে গেছে। এটা হচ্ছে এক। এর আরও পরে হচ্ছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে যে নতুন যে আমাদের একটা এখানে আমরা দেখবো যেখানে যে নতুন একটা অস্থিতিশীলতা যে সৃষ্টি হচ্ছে, যে চীন নতুন করে এখানে ঢুকেছে। এখানে বিগত চীন সবসময় ছিল, কিন্তু বিগত 10 বছর ধরে চীনের যে ফুটপ্রিন্টটা বেড়েছে, তার জন্য ভারতের একটা শঙ্কা আছে। এবং তৃতীয় যে এখানে হচ্ছে যে এক সমীকরণ এখন যেটা চলে আসছে, যে আবার নতুন করে পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখানে জিয়ে উঠেছে। এবং তার সাথে সাথে আপনি যদি ধরেন, আমরা তো আমাদের দেশ থেকে শুধু ভাবছি, আমরা একটু যদি আমাদের ভিশনটা ওয়াইডার করি, আশেপাশে আপনি দেখুন শ্রীলঙ্কাতে যদি দেখুন তরুণদের নেতৃত্বে, যেটাকে এখন আমরা বলি হাল ফ্যাশনের জেন জি রেভলিউশন, প্রথম যখন হলো রাজাপাকসে সরকারের পতন, তারপর বাংলাদেশে শেখ হাসিনা স্বৈরশাসনের এখানে পতন হলো, এবং সাম্প্রতিককালে নেপালে যেটা হলো যে জেন জি রেভলিউশন, তিনটা জায়গাতে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের যে এখানে এক ধরনের যে একটা নেবারহুডে যে এক ধরনের একটা আমি বলবো যে হেজিমনি বলবো না, কিন্তু এখানে ওই যে ডমিনেশনের যে একটা চেষ্টা ছিল, ওটা কিন্তু এখানে সিরিয়াস চ্যালেঞ্জে আসে। এটা হচ্ছে প্রথম কনটেক্সট। দ্বিতীয়টা হচ্ছে যে আমরা অনেক সময় একটা ভুল করে ফেলি, এবং এটা হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের এটা হচ্ছে এথনো লিঙ্গুইস্টিক ফ্যামিলিয়ারিটি, আমরা কিন্তু মনে করি ভারত মানেই হচ্ছে কলকাতা। আপনি যদি দেখবেন যে আমাদের ভারত ব্যাপারে কারা স্পেশালিস্ট, আইদার যারা হচ্ছে কলকাতার এখানে হচ্ছে যে বাঙালি যারা আছেন, বা যারা হচ্ছে যে এখানে বহু বছর এখানে দূতাবাস থেকে এখানে কাজ করে গেছেন, তারাই দেখবেন যে ভারতের ব্যাপারে হচ্ছে বাংলাদেশে ভারত সম্পর্কের ব্যাপারে তারা হচ্ছে অ্যানালিস্ট, কিন্তু তাদের খুব ন্যারো ভিশন আছে। এবং অবভিয়াসলি এখানে হচ্ছে ভারতের তো এখানে আমেরিকা তো অনস্বীকার্য যে শেখ হাসিনার এখানে যে এই অগণতান্ত্রিক সরকারকে বজায় রাখার জন্য তারা ভারতের নিজস্ব স্ট্র্যাটেজিক সিকিউরিটি অবজেক্টিভসের জন্য ওরা কিন্তু সাপোর্ট করেছে।
এবং এই এখানে যে এখানে গণবিপ্লব হলো, জুলাই অগস্টে গণবিপ্লবের পর ভারত সরকার কিন্তু চাইলে কিন্তু আশ্রয়টা না দিলেও দিতে পারতো, কিন্তু ওরা যখন এটা করলো তার মানে হচ্ছে কিন্তু এটা ট্রেড অফ হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্কটা খারাপ করা। এবং এটার মধ্যে আবার আপনি সবচেয়ে বড় যেখানে আওয়াজটা তুলেছিল, দেখুন এখানে প্রবলেমগুলো কোথাও কত জায়গায় আছে। প্রাইম মিনিস্টার যে এখন কারেন্ট যেখানে বিজেপির যদিও কট্টর হিন্দুবাদী, উনি কিন্তু অতটা আগ্রহী ছিলেন না শেখ হাসিনাকে দেওয়ার জন্য আশ্রয়টা, যতদূর শোনা যায়। কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এখানে হচ্ছে যে রাহুল গান্ধীর নেতৃত্বে, সোনিয়া গান্ধীর নেতৃত্বে বিশাল বড় এখানে হচ্ছে হইচই করে যে আমার দিতে হবে, নাহলে উপায় নেই। তো দেখুন এখানে অনেকগুলো কমপ্লিকেটিং ফ্যাক্টরসের মধ্যে এখানে ভারতের মধ্যে অবভিয়াসলি ভারতের মিডিয়াটা ওইভাবে সোচ্চার হয়েছে, এখানে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, এবং ওরাও চেয়েছে যে ভারত বিরোধী একটা বাংলাদেশে এখানে জনগণকে দেখানোর জন্য। তো এখানেও হচ্ছে যেখানে হচ্ছে এখানে মিডিয়া ওয়ার হয়েছে। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভারতও কিন্তু এখানে চাইছে যে বাংলাদেশে হচ্ছে যে এখন একটা ভারত বিরোধী একটা মনোভাব কাজ করছে, সাময়িকভাবে ওটা কাজ করাতে যাচ্ছে তাদের রাজনৈতিক ফরওয়ার্ড মানে ফায়দার জন্য। কেননা ওদের সামনে কিন্তু হচ্ছে যে আপনি যদি দেখেন ওদের নির্বাচন আছে, একটা হচ্ছে আসামে যেটা এবং এক মাসের পর। জি, এই যে ভারত বিরোধিতা আমাদের আফটার 5ই আগস্টের পর যেটা আমরা দেখছি, সেটা তো আসলে রিয়েল অর্থেই এই সয়েলের এই মাটিরই আমি বলবো যে এক ধরনের উৎপত্তি। না না, এটা ইন্ডিজিনাস একদম। কিন্তু আপনি দেখুন এটা ইন্ডিজিনাস, আমি আপনার কথাটা বলে জাস্ট বলছি এখানে জাস্ট আপনি দেখুন এখন কোথায় সবচেয়ে বেশি বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণ হচ্ছে। এক হচ্ছে আসামে যেখানে যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, যেখানে 34% হচ্ছে আসামের হচ্ছে নাগরিক হচ্ছে মুসলমান। তো ওরা কিন্তু আসছে হচ্ছে বলতে যে এখানে আসামে যে মুসলমান যে জনসংখ্যা অধিকাংশ যে বাংলাদেশ থেকে আসছে, তো ওদেরকে ডিসকোয়ালিফাই করা, ডিসইনফ্রাঞ্চাইজ করার চেষ্টা করা। এবং পশ্চিমবঙ্গে হচ্ছে এই গৌতম লাহিড়ী বাঙালি, তো ওনার যেখানে এখানে আছে ওনাদের এখানে ওই ক্যাম্পেইনটা হচ্ছে যেখানে 28% হচ্ছে মুসলমান। তো ওরা কিন্তু ঘরোয়া রাজনৈতিক ফায়দার জন্য এটা করছে, কিন্তু এটা হচ্ছে এক। এবং আমাদের কিন্তু এই মাটিতে কিন্তু অবভিয়াসলি ভারতের সাথে যে আমাদের এক ধরনের একটা অবিশ্বাসের সম্পর্ক আছে, এটা তো বিদ্যমান। এবং আপনি কিন্তু একসাথে আবার এর সঙ্গেও দেখেন এটার সাথে কিন্তু কিছু মানে ঐতিহাসিক কারণ আছে। চীনও তো হচ্ছে, চীনের সরকারও যদি আমরা না ভুলি 2014 সালের যে আমাদের নির্বাচন যে ছিল ভুয়া নির্বাচন, তো চীনের কিন্তু অ্যাম্বাসেডর এবং ভারতের অ্যাম্বাসেডর দুজনের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছিল কে আগে শেখ হাসিনাকে হচ্ছে কংগ্রেচুলেশন জানাবে। কিন্তু চীন কিন্তু ওখান থেকে মুভ অ্যাওয়ে করেছে। ওরা কিন্তু তাদের জাতীয় স্বার্থের জন্য কিন্তু বিএনপির সাথে এনগেজ করেছে, জামায়াত ইসলামীর সাথে করেছে। ভারতে কিন্তু সময়টা লেগেছে বেশি। এবং ভারতের এখন বুঝতে হবে, যেটা আমি বারবার বলছি, ওরা কি একটি দলের সাথে সম্পর্ক করবে, একটি রাজনৈতিক পরিবারের সাথে সম্পর্ক করবে, না 17 কোটি বাংলাদেশিদের সাথে সমতার ভিত্তিতে, এখানে হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে, এবং একজন আরেকজনের এখানে যে মিউচুয়াল যে এরিয়াস অফ কনসার্ন এটা রেকগনাইজ করবে। এটা যদি ভারত করতে পারে এবং বাংলাদেশের সাথে যদি একটা প্যারিটির সাথে এটা রেকগনাইজ করে যে আমরা পার্টনার্স আছি, অবভিয়াসলি ভারত আমাদের যে ভৌগোলিক অর্থে বড়, অর্থনৈতিক অর্থে বড়, কিন্তু বাংলাদেশ ইজ এ সভরেন কান্ট্রি। এবং আমাদেরও বাংলাদেশে চিন্তা করতে হবে যে আমাদের অনেকগুলো সমস্যা আছে। আমরা এখানে হচ্ছে ভারতের এখানে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবো না, ওরাও আমাদের বিষয়ে নাক গলাবে না, তাহলে কিন্তু আমাদের মধ্যে উইন উইন সিচুয়েশন হয়। কিন্তু আমার মনে হচ্ছে ইদানিংকালে এখন যে দেখলাম যে বিএনপির সাথে আউটরিচ বা জামায়াতে আমিরের সাথে ভারতের যে কূটনীতিবিদের কথা, রয়টার্সের রিপোর্ট থেকে, এখান থেকে কিন্তু ভারত তার জাতীয় স্বার্থের নিরাপত্তায় ওরা কিন্তু এখন বোধহয় একটা কোর্স কারেকশন করার চেষ্টা করছে। কিন্তু সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের যে সমর্থকরা যারা এতকাল তাদের সাথে আছে, তাদের জন্য কিছু হচ্ছে ফরমাইশি কাজগুলো করে যাচ্ছে। কিন্তু ইভেনচুয়ালি কিন্তু যখন নির্বাচিত সরকার হবে, যদি বিএনপি আসে বা জামায়াতে ইসলামী জোট আসে, এই দুটার মধ্যে তো একটা আসবে, তখন কিন্তু এটাই সম্ভাবনা বেশি যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয়। তখন হাসিনার এক্সট্রাডিশনের কথা, শেখ হাসিনার এক্সট্রাডিশনের কথা, ওটা কিন্তু সামনে আসবে। এবং তখন কিন্তু ভারতকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের বাজারের সাথে, বাংলাদেশের এখানে অর্থনীতির সাথে ভারতেরও সুবিধা আছে, বাংলাদেশের সুবিধা আছে। এবং এই সময় কিন্তু এরা হচ্ছে যখন একটি দলের উপর ওরা যদি বেশি নির্ভরশীল হয়, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক তো এটা অবভিয়াসলি কোল্যাটারাল ড্যামেজ হবে। এটা থেকে ওরা যাতে সরে আসে। জি, আমার মনে হয় নিশ্চয়ই। আমি একটু এম আবদুল্লাহ আপনার কাছে এই বিষয়ে যদি আপনার কোনো কথা থাকে নিশ্চয়ই আপনি বলবেন। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা ভারতে আশ্রয় পাওয়া বাংলাদেশি সন্ত্রাসীরা নির্বাচনে কোনো ঝুঁকি তৈরি করতে পারে কি না? ধন্যবাদ। এই শো যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা, আমার সহ আলোচকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, ভারত কিন্তু আমাদের 5ই আগস্ট 24-এর 5ই আগস্টে প্রথমবারের মতো তারা
যে পরাস্ত হয়েছে তাদের কূটনৈতিক এবং তাদের বৃহত্তর যে মিশন ছিল বাংলাদেশ ঘিরে, সেখানে পরাস্ত হওয়ার পরে সেখানেই কিন্তু শেষ হয় নাই। তারা গত 18 মাসে অন্ততপক্ষে 5-6 দফা তাদের পরিকল্পনা এখানে বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। আমি যদি দেখি প্রথম দিকটায় তারা কিন্তু ডক্টর ইউনূস সরকারকে ফেলে দেওয়ার তারা পরিকল্পনা নিয়েছিল। তাৎক্ষণিকভাবে প্রতি বিপ্লবের অনেকগুলো অপচেষ্টা আমরা দেখেছি তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের ইন্ধনে। তো সেগুলো ব্যর্থ হয়েছে। আপনি দেখেছেন যে সংখ্যালঘু ইস্যুটাকে নিয়ে ঢাকা মার্চ পর্যন্ত তারা করাতে চেয়েছিল, যেটার মধ্য দিয়ে এক ধরনের সবার মধ্যে এরকম আশঙ্কা তৈরি হয়েছিল যে এই বোধহয় সংখ্যালঘু মার্চ, ঢাকা মার্চের মধ্য দিয়ে বোধহয় আবার প্রতি বিপ্লব সংগঠিত হতে যাচ্ছে। সেটা তাদেরকে ব্যর্থ হয়েছে। এরপরে তারা কিন্তু তাদের বাণিজ্যিক ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করতে চেয়েছে। আপনি দেখেছেন যে তুলা রপ্তানির উপর বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা জারি করা, সেখান থেকে বাংলাদেশে আমদানি পণ্যের উপর নানান ধরনের বিধিনিষেধ আরোপ করে তারা আরেকটা অস্ত্র ব্যবহার করতে চেয়েছে। কিন্তু সেটাও কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে আমি মনে করব ডক্টর ইউনূস সরকার দেখেছেন যে বিকল্প বাজারগুলো থেকে এই বিষয়গুলো সামাল দিয়ে কিন্তু পরিস্থিতি, এই যে বাংলাদেশের একটা মনস্তাত্ত্বিক জায়গা ছিল যে ভারতের নিত্যপণ্য ভারত থেকে না আসলে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে, এটা কিন্তু তারা কিন্তু খুল্লুম খোলাভাবেই বিভিন্ন সময় ভারতের নেতারা বলেছিলেন। কিন্তু এর মধ্যে গত 18 মাসে প্রমাণিত হয়েছে যে ভারতের উপর এটা নির্ভর না করেও বাংলাদেশ যে নিত্যপণ্যের বাজারটা স্থিতিশীল রাখা যায়। আমি মনে করি গত 20 বছরের মধ্যে নিত্যপণ্যের বাজার সবচেয়ে স্থিতিশীল ছিল বেশিরভাগ সময়ে। কিছু পণ্য আমাদের সিজনাল কারণে উঠানামা করে, এটা সব সময়ই ছিল। কিন্তু এই সময়টাতে আমরা দেখব যে আমদানি নির্ভর পণ্যগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক, গত রমজানে রেকর্ড মানে যে সবচেয়ে ভালো সময় কেটেছে রোজাদারদের জন্য। তো এই বিষয়গুলো ভারতের কিন্তু এই জায়গাটাতেও, বাণিজ্যিক জায়গাটাতেও কিন্তু ভারত ফেল করেছে। তারপরে তারা সর্বশেষ তাদের যে অস্ত্র ছিল যে নির্বাচন, তারা কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে টকশোর মাধ্যমে, প্রতিবেদনের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে এই ডক্টর ইউনূস 5 বছর থাকবে, দীর্ঘমেয়াদী থাকবে, নির্বাচন দিবে না। এটা দিয়ে বাংলাদেশের মানুষকে এক ধরনের মানে আন্দোলনমুখী বা এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। সেটা যখন নির্বাচনের শিডিউল হলো, নির্বাচন এখন একেবারেই সামনে, তখন তাদের কিন্তু সেই মিশনটাও ব্যর্থ হয়েছে। এখন তাদের সামনে কি পথ আছে? তাদের সামনে যে পলিসি আছে, তারা তাদের যে বন্ধু আওয়ামী লীগ তাদেরকে যেহেতু নির্বাচনে আনতে পারলো না, এখন তাদের একটাই মিশন, এই নির্বাচনটা যদি ভণ্ডুল করে দেওয়া যায় তাহলে তাদের এক ধরনের সাফল্যের জায়গা আছে। এখন তারা দুটো অপশন নিয়ে কাজ করছে। আমি যেটা বুঝি যে একটা হচ্ছে যে নির্বাচনটা যদি কোনো পরিস্থিতি তৈরি হয়ে নির্বাচনটা ভণ্ডুল হয়ে গেলে এক ধরনের সাফল্য, আর যদি নির্বাচন শেষ পর্যন্ত হয়েই যায় তাহলে নির্বাচনে যারা আসবে কাদেরকে সবচেয়ে বেশি কাছে পাওয়া যাবে নির্বাচিত এই দুইটা সম্ভাব্য দলের মধ্যে, তাদের সাথে সম্পর্কটা গড়ে ভবিষ্যৎ আগামী দিনে তাদের যে অবস্থানটা আবার কিভাবে সংহত করা যায়, এই দুইটা পলিসিতেই তারা কাজ করছে। তো এই জায়গাটাতে আপনি যেটা বলেছেন যে ভারতে পলাতক যেসব সন্ত্রাসী, দাগী আসামি এবং রাজনৈতিক যেসব দুর্বৃত্ত, অপরাধী, গণহত্যা মামলার আসামি, এছাড়া লুটেরা, এদের তো সেখানে আশ্রয় কেন্দ্র হয়ে গেছে এবং এটা হাজার হাজার এখন। তো তাদেরকে সেখানে পৃষ্ঠপোষকতা দিয়ে, তাদেরকে সংবাদ সম্মেলন করতে দিয়ে তারা কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘনের জায়গায় কিন্তু চলে গেছে। আপনি কি সেখানে আপনি মনে করেন যে ভারতের 7 সিস্টারের কোনো একটি সংগঠন, বিদ্রোহী সংগঠনকে ঢাকা প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে যদি সংবাদ সম্মেলন করে দেওয়া হয় তাহলে দিল্লির প্রতিক্রিয়া কী হবে আপনি একবার ভেবে দেখেন। তো এখানে সাজাপ্রাপ্ত আসামিরা সেখানে দিব্যি সেখানে সংবাদ সম্মেলন করার মতো দুঃসাহস দেখাচ্ছে এবং তাতে তারা সহযোগিতা করছে এবং প্রকারান্তরে সেটা তারাই অ্যারেঞ্জ করে দিচ্ছে। তো এই জায়গাগুলো তাদেরকে, আমার মনে হয় যে তারা এখন থেকে 18 মাস আগে যেমনটি ভেবেছিল যে বাংলাদেশকে চোখ রাঙিয়ে, ডক্টর ইউনূস সরকারকে চোখ রাঙিয়ে এখানে এক ধরনের ভীতির পরিস্থিতি তৈরি করে এই সরকারকে ফেলে দিয়ে শেখ হাসিনাকে ফিরাবে, সেটা যেহেতু তাদের ব্যর্থ হয়েছে, তাদের এখন মানে নিশ্চিতভাবে তাদের ধরে নেওয়া উচিত যে এখন আর বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলতে যেহেতু শিখেছে, বাংলাদেশের তরুণরা যেহেতু জীবন দিতে শিখেছে এবং বাংলাদেশের তরুণ সমাজের অন্তত পক্ষে 5 কোটি তরুণ তারা কিন্তু ভারতের বিরুদ্ধে তাদের রিজার্ভেশনটা
সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে এবং তাদের মনোভাবের জায়গাটা। তো এরকম পরিস্থিতিতে তাদের পলিসিটা তাদেরকে পুনর্মূল্যায়ন করতে হবে। নির্বাচন ভণ্ডুল তারা করতে পারবে না, আলটিমেটলি এটা তাদেরকে মেনে নিতে হবে এবং শেখ হাসিনাকে আর ফেরানো সম্ভব নয়, এটা তাদেরকে মেনে নিতে হবে। এই মেনে নিয়েই তাদেরকে নতুন কূটনৈতিক জায়গাটা ঠিক করতে হবে। বিশেষ করে সন্ত্রাসীদেরকে যদি তারা এভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে যায়, তাহলে আমি মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সাথে সম্পর্কটা তারা স্বাভাবিক করতে পারবে না। তারা এ ধরনের অপচেষ্টায় নির্বাচন ঘিরে যেগুলো তাদের পরিকল্পনা আছে, তাদের যে দূরভিসন্ধি আছে, এগুলা থেকে তারা সরে এসে তারা যদি ফেয়ার একটা সম্পর্কের জায়গা না আসে, তাহলে কিন্তু যদি নির্বাচনে তারা কিছু করতে চায়, এদেশের মানুষ এখন অনেক সচেতন, এগুলো কিন্তু দিব্যি চোখের সামনে চলে আসবে। এবং যদি প্রমাণিত হয় যে ভারতের ইন্ধনেই কোনো গোষ্ঠী নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করেছে, সন্ত্রাস করেছে, নৈরাজ্য করেছে, যেমনটি আমি দেখলাম যে নানক গতকাল ভার্চুয়ালি ঘোষণা করছিলেন যে 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই করতে হবে, সেই করতে হবে, এগুলো কিন্তু ভারতে বসে লাইভ করছেন। তো এগুলো যদি ভারত যদি সেখান থেকে কনসার্ন না হয় এবং এগুলো বন্ধ না করে, তাহলে যদি এখানে কোনো সন্ত্রাস নৈরাজ্য হয়, নির্বাচনে যদি কোনো রকম বড় ধরনের সহিংসতা হয়, এর দায়ভার কিন্তু ভারতের উপর বর্তাবে এবং সেটার রেশ কিন্তু নির্বাচন পরিবর্তী যেই সরকারই আসুক না কেন এদেশের জনগণের মধ্যে, এদেশের তরুণ সমাজের মধ্যে এবং অন্যান্য রাজনৈতিক শক্তির মধ্যে এই যে ভারত বিরোধীর যে জায়গাটা, এটি কিন্তু আরও চাঙ্গা হবে এবং এটার মূল্য কিন্তু সম্পর্কের জায়গাটাতে ভারতকে দিতে হবে। আমার মনে হয় একদম বক্তব্য ক্লিয়ার। জনাব পারভেজ করিম আব্বাসী, আমরা আলোচনা করছিলাম, আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই, আপনার এই আলোচনার ভিতর কোনো কথা থাকলে বলবেন, কিন্তু আমি একটু শুনতে চাই সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উপর ভারতের নিরাপত্তা নজরদারি কি বেড়েছে? আপনি কি মনে করেন? দেখুন, ভারতের এটা চিরকালই ওদের হচ্ছে যে আমি উইক স্পট যেটা, এটা হচ্ছে ওদের আপনার যে উত্তর পূর্ব ভারত বা নর্থ ইস্ট ইন্ডিয়া যেটাকে আমরা বলি এখানে। তো এবং যেহেতু হচ্ছে যে ফর মানে ভেরিয়াস রিজনস আমি যে চিকেন নেক যেটা বলি, এটা হচ্ছে ওদের কানেক্টিভিটিতে আছে। সো এই জন্য ওদের হচ্ছে সেই পাকিস্তান আমল থেকে ভারতের সবসময় চিন্তা ছিল যে সিকিউরিটি অ্যাক্সেস হিসাবে যদি ওরা যদি এখানে চিকেন নেকটা এখানে যদি এখানে সাপ্লাইটা ডিসরাপ্টেড হয় তখন কি হবে, এটা ছিল ওদের হিস্টোরিক্যালি, এটা হচ্ছে এটা নিয়ে ওদের একটা কনসার্ন ছিল, সিকিউরিটি কনসার্ন। আচ্ছা, আমাদেরও একটা কনসার্ন আছে যেটা বেশি আছে, আমরা বলি ফেনী প্যান হ্যান্ডেল, কেন ফেনী এই অংশটা এখানে হচ্ছে যে এখানে ভারতের ভিতরে ঢুকে গেছে, ওটাও একটা আছে। তো দুটো সিকিউরিটি কনসার্ন আছে। হালে যে 16-17 বছরে যে শেখ হাসিনা সরকারের আমলে যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড এখানে বাংলাদেশে এখানে শেখ হাসিনা সরকার আশ্রয় দিবে না, এটা হচ্ছে তাদের ভার্সন। এবং হচ্ছে যে ভারত বিরোধী কোনো স্বার্থকে ওরা এখানে লালন পালন করবে না। তার জন্য ভারত কিন্তু তার ক্ষতি করে, আমি বলবো যে তার ক্ষতি করে বাকি যে দুইটি বড় রাজনৈতিক দল আছে, যে বিএনপি এবং তার সাথে জামায়াতে ইসলামী, তাদের সাথে যে একটা স্টেট কিন্তু তার স্বার্থের জন্য কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে এঙ্গেজ করে। যেমন যুক্তরাষ্ট্র আপনি যদি দেখেন বা যুক্তরাজ্য যদি দেখেন, চীন যদি দেখেন, তো এইসব রাষ্ট্রের মতো ভারত কিন্তু এখানে শুধু একটি দলের উপর নির্ভরশীল হয়ে গেছে। এবং আপনি দেখেছেন যে এখানকার ভারতের যারা কূটনীতিবিদ যারা আছেন, বিশেষত এখানকার আগে যে অ্যাম্বাসেডর যারা ছিলেন, ওরা একটি দলের সাথে ঘুরতেন, একটি দলের সাথে ফিরতেন, মানে আওয়ামী লীগ। এবং এখনও দেখবেন যে এখানে ভারত এখানে মিডিয়াতে ওরা কিন্তু শেখ হাসিনার প্রতি কিন্তু খুব সোচ্চার হয়ে কথা বলেছে। আচ্ছা, এটা তাদের ব্যাপার। এখন যে ভারতের যে নিরাপত্তা যেখানে যে সংখ্যাটা যেটা হচ্ছে, এই একটা নিরাপত্তার সংখ্যা হচ্ছে যে অবশ্যই 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 যে চীনের হচ্ছে যে ফুটপ্রিন্টটা বেড়েছে। কেন এখন কিন্তু আপনি দেখেন আমাদের আমদানি করতে, আমাদের যদি আমাদের টপ যে আমাদের ইম্পোর্টিং সোর্স, এক হচ্ছে চীন, দ্বিতীয় হচ্ছে ভারত। এবং ভারত কিন্তু বহু বছর ধরে, আপনি শেখ হাসিনা সরকারের আমলেও যখন আমরা চীন থেকে যখন সাবমেরিন নিচ্ছিলাম দুটো, তখন এটা নিয়ে কিন্তু বিশাল হইচই শুরু হয়ে গেল। আমরা যখন বিআরআইতে যোগদান করতে চাইলাম তখনও কিন্তু বিশাল হইচই হলো। এবং তিস্তা নিয়ে কিন্তু একটা বিশাল বড় পলিটিক্স হলো শেষ পর্যন্ত, যে ভারত এখানে শেখ হাসিনাকে যেতেই দিল না হচ্ছে তিস্তার প্রতি যাওয়ার জন্য, যার জন্য শি জিনপিং কুপিত হলো শেখ হাসিনার শেষ সফরের সময়। এবং এর সাথে সাথে যেটা হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে ভারতকে খুশি করার জন্য, ক্ষেত্র বিষয়ে আওয়ামী লীগ সরকার নিজে সহপ্রতিনিধি হয়ে দরকারের চেয়ে বেশি পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কটা খারাপ করছে। আমি বলছি দরকারের চেয়ে বেশি, সব দেশের সাথে সব দেশের একটা সমস্যা থাকে। এখন যেটা হয়েছে যে নিজার্ক রিয়াকশন হিসাবে, যেহেতু শেখ হাসিনা, মূল কারণ যেটা আমি ভাইয়ের সাথে একমত, যে যেহেতু শেখ হাসিনা এবং হচ্ছে আওয়ামী লীগের অনেকেই যারা হচ্ছে দণ্ডিত আসামি, তারা এখন ভারতে আশ্রয়ে আছে। এবং তারা কিন্তু এমন না যে দালাই লামার মতো আছে তিব্বত থেকে, উনি চুপ করে নীরবে আছেন, ওরা কিন্তু প্রচারণা উস্কানি দিয়েই যাচ্ছে। সুতরাং এই জন্য কিন্তু এখানে
একটা অংশের কিন্তু ভারতের প্রতি কিন্তু এখানে বিরূপ প্রতিক্রিয়া আরও বেড়ে যাচ্ছে। উত্তরোত্তর তো মিডিয়াতে এখানে আছে মুস্তাফিজুর রহমানের ব্যান করা, এটা নিয়ে এখানে এগুলো তো সবই আছে। এবং এত কিছু পরেও কিন্তু ভারতে কিন্তু নিরাপত্তা সংখ্যা হচ্ছে যে এখন পাকিস্তান, তুরস্ক এবং তার সাথে সাথে চীনের প্রভাবটা বাড়ছে, এবং তার সাথে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের এখন আমরা যেটা বলি যে ওয়াশিংটন ডিসি এবং ঢাকার সাথে ডিরেক্ট সম্পর্ক হয়েছে। আগে যেটা ছিল যে আগে আমাদের বাংলাদেশেরই খোঁজ এখানে ভায়া দিল্লি দেন বাংলাদেশ, এবং আমরা তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে আগে যিনি ছিলেন মোনেম সাহেব, উনি বলতেন যে আমরা আমাদের ফরেন পলিসি ভারতের সাথে সিকিউরিটাইজেশন করছি, ওটি আর হবে না। কিন্তু ভারতও বুঝতে পারছে যে বাংলাদেশের রাজনৈতিক যে এখানে অ্যাক্টরদের সাথে ওরা যদি এঙ্গেজ না করে তাহলে কিন্তু ওদের যে এখানে ঝুঁকিটা আরও বাড়বে এবং ওদের অর্থনৈতিক ঝুঁকি বাড়বে। এবং হচ্ছে যে আমাদের বাংলাদেশে কিন্তু বেশ একটা অংশ কিন্তু ওখানে ভারতে যায় ট্যুরিজমের জন্য, স্বাস্থ্য খাতে ট্যুরিজমের জন্যও যায়, এগুলো থেকে এই হিউজ পরিমাণ যায়। তো এত যে বিলিয়নস অফ ডলার্স, মাইন্ড ইউ বিলিয়নস অফ ডলার্স যে ভারত এখান থেকে লুজ করছে, ভারতীয় ব্যবসায়ী যে বিনিয়োগ করছে এবং যে রিজিনাল কানেক্টিভিটি চাইছে, ওরা যে ওদের নর্থ ইস্ট ইন্ডিয়াকে ইমপ্রুভ করার জন্য বা অর্থনৈতিক উন্নয়ন করার জন্য, ওটার জন্য বাংলাদেশের সহযোগিতা দরকার। যে আপনার জাপানের বিগ বি প্রজেক্ট যেটা, যে নর্থ ইস্ট এবং বাংলাদেশের কানেক্টিভিটি বাড়ানোর জন্য, ওটাতে হচ্ছে যে রাজনৈতিক সম্পর্ক বা সহযোগিতা দরকার। তো নিরাপত্তা খাতের জন্য সহযোগিতার জন্য ভারত কিন্তু সামনের দিনে তাদের স্বার্থের জন্য, জাতীয় নিরাপত্তার স্বার্থের জন্য যেই নির্বাচিত সরকার আসবে তার সাথে কিন্তু একটা সুসম্পর্ক না হলেও একটা ফাংশনাল রিলেশনশিপ এস্টাবলিশ করার চেষ্টা করবে। এটাই হচ্ছে ওদের লজিক। আমি বলবো যে বরঞ্চ শেখ হাসিনার সরকারের সময় যেটা পতনের পর প্রথম যে আমরা কয়েক মাস যে এখানে দেখলাম, মানে আমি বলবো না যে ভারত সরকার, কিন্তু ভারত সরকারের সমর্থিত মিডিয়া বা এখানে হচ্ছে যে প্রাক্তন উপদেষ্টা বা অ্যাম্বাসেডার, তাদের যে একটা ইমোশনাল রিয়াকশন দেখলাম, এটা কিন্তু একটা স্টেট টু স্টেট রিলেশনশিপে ড্যামেজিং, মনে হচ্ছে বিশাল বড় জিনিস খুয়ে গেছে। কারণ আপনি দেখুন যুক্তরাষ্ট্র যদি দেখেন, ওরা যে সাদ্দাম হোসেন এককালে তাদের লোক ছিল, স্বার্থ ফুরিয়ে গেছে, সাদ্দাম হোসেন চলে গেছে, তাকে ভুলে গেছে। বা ওই যে সিরিয়ার যে এখনকার প্রেসিডেন্ট আল-সাররা, তার আগেও কিন্তু 5 বছর আগে তার $5 মিলিয়ন তার কিন্তু হচ্ছে মৃত্যু কিন্তু পরোয়ানা ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন স্বার্থের সাথে আল-সাররার সাথে সম্পর্ক লেগেছে। তাকে হোয়াইট হাউসে এখানে সুন্দর মতো শেপ টেপ করে প্রেজেন্ট করে ট্রাম্প ওকে বললো সেই হচ্ছে ভবিষ্যতের নেতা। এটাই হচ্ছে সুপার পাওয়ার বা একটা রিজিনাল পাওয়ার বা একটা গ্রেট পাওয়ারের এখানে হচ্ছে একটা লক্ষণ, যে তার স্বার্থের জন্য, জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য কিন্তু সে সবার সাথে এনগেজ করবে। এবং আমাদের বাংলাদেশেও আমি বলবো যে আমাদের বড় রাজনৈতিক দলগুলো কমন মিনিমাম কনসেনসাস থাকা উচিত। কমন মিনিমাম কনসেনসাস কি, যে আমাদের সামনের দিনে আমাদের পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তা কি হওয়া উচিত চীনের প্রতি, বা আপনি বলেন যুক্তরাষ্ট্রের প্রতি, ভারতের প্রতি বা পাকিস্তানের প্রতি, এগুলোর ব্যাপারে আমাদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকা। তাহলে কি হবে, আমাদের রাজনৈতিক যেখানে অন্তর্দ্বন্দ্বের মধ্যে বিদেশি ক্ষমতারা, হোক ভারত, হোক পাকিস্তান, হোক টার্কি, হোক যুক্তরাষ্ট্র, তারা কিন্তু সুযোগ নিতে পারবে না। নিশ্চয়ই আমার মনে হয় ক্লিয়ার। বশির আহমেদ, দুঃখিত, আপনার কাছে শুনতে চাই যেটি পারভেজ আব্বাসি বলছিলেন, আসলে আমাদের ভারত নীতি কি হওয়া উচিত? দেখুন, প্রথমে একটা কথা বলে নিই, ভারত আমাদের প্রতিবেশী, নিশ্চয়ই, এবং এই প্রতিবেশীকে আমরা চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে ভারতকে আমরা সুপ্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা পাইনি। এটা আমরা মেনে নিয়েছি, কিন্তু এটা আমি মনে করি যে ভারতের আচরণটা আসলে এমন হওয়া উচিত ছিল যে আমরা তো ভারতকে যেন তার আচরণের মাধ্যমে আমরা বলতে পারি যে ভারত আমাদের একটা সুপ্রতিবেশী সুলভ আচরণ করছে, কিন্তু সেটা ভারত করছে না। এবং ভারতের সাথে ডিল করা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। এবং একটা জিনিস আমি বলি যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বলতে শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আমাদের দেশে কিন্তু একটা মিথ ছিল যে ভারতকে চটিয়ে বা ভারত যেটা চায় সেদিকে নজর না দিলে আমরা টিকতে পারবো না। অন্তত ডক্টর ইউনূসের আপনি 100টা সমালোচনা করতে পারবেন, কিন্তু দিল্লির সঙ্গে ঢাকা কিভাবে ডিল করবে তিনি যে এক্সাম্পলটা সেট করে দিয়েছেন, এজন্য ওনাকে অন্তত 100 বার স্যালুট করা উচিত। এখন ধরেন যে দিল্লির সঙ্গে আমাদের পলিসি কী হবে, পলিসি অন্য 10টা দেশের সঙ্গে আমাদের যে পলিসি ভারতের সাথে সেইটা হবে যে পররাষ্ট্র নীতিতে আপনার বন্ধু বলে কোনো জিনিস নেই, যেটা আছে সেটা হচ্ছে আপনার স্বার্থ। আপনার স্বার্থ অনুযায়ী আপনি কাজ করবেন, আপনার স্বার্থে আপনি পদক্ষেপ নেবেন। হ্যাঁ, এখানে যেটা পারস ভাই বললেন যে নিরাপত্তার একটা ইস্যু, এটা শুধু ভারত না, এটা সব দেশের সঙ্গে সব দেশেরই থাকে। এখন ভারত যেটা সবসময় যেটা বলে এসছে, যেমন আপনি যদি চীন থেকে কিছু আমদানি করেন সাথে সাথে বলবে যে এটা আমাদের নিরাপত্তার জন্য হুমকি।
আপনি পাকিস্তান থেকে আমরা পেঁয়াজ আমদানি করেছি, বলেছে এটা আমাদের নিরাপত্তার জন্য হুমকি। এগুলো কথার কথা। পেঁয়াজ? তারা আসলে চেয়েছে সবসময় বাংলাদেশকে চাপে রেখে তাদের স্বার্থটা হাসিল করতে। অ্যাকচুয়ালি তাদের নিরাপত্তা ইস্যু কোনটা? তাদের 7 সিস্টারের নিরাপত্তাই তো। তো তাদের 7 সিস্টারের নিরাপত্তা, হ্যাঁ নিশ্চয়ই, তোমার 7 সিস্টারের নিরাপত্তার জন্য বাংলাদেশ নিশ্চয়ই কোনো হুমকি না, আমরা হুমকি হবও না। কিন্তু এটা শুধু একতরফা হবে না। আমি যেমন, বাংলাদেশ যেমন তার 7 সিস্টারকে অস্থিতিশীল করার জন্য কিছুই করবে না, একই সঙ্গে ভারতকে অঙ্গীকার করতে হবে যে আমাদের যে হিল ট্যাক্স, এখানে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ভারত কিছুই করবে না। কারণ আমাদের পার্বত্য অঞ্চলে যে অস্থিতিশীলতা, যে অরাজকতা যে বিভিন্ন সময় চলেছে, বিভিন্ন ইনসার্জেন্সি যে ওখানে গ্রো করেছে, এটা আমরা জানি। শান্তি বাহিনী কারা তৈরি করেছে, কারা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, কারা তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে, কারা তাদেরকে মানি সাপ্লাই দিয়েছে, সব আমরা জানি। সুতরাং ভারত যদি চায় যে তার 7 সিস্টার বা তার শিলিগুড়ি করিডোর, যেটা চিকেন নেক নামে পরিচিত, তার নিরাপত্তার জন্য যেন বাংলাদেশের জন্য কোনো ধরনের হুমকি না হয়, একই প্রত্যাশা আমাদের যে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যেন ভারত হস্তক্ষেপ না করে, ভারত যেন তার সফট পাওয়ার ইউজ করে আমাদের দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করে, এই অঙ্গীকার তাদের করতে হবে। সুতরাং এটা রেসিপ্রোকাল হতে হবে, এটা একতরফা হবে না। নিশ্চয়ই। এম আবদুল্লাহ, আপনার কাছ থেকে যাই। বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের নির্বাচন নিয়ে মানে কথা আছে। বিশেষ করে পলাতক আওয়ামী লীগ নেতাদের মাধ্যম থেকে বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে তাদের সমর্থক গোষ্ঠী অথবা এদেশের জনগণের মাধ্যমে। আপনি কি মনে করেন যে এই ধরনের তৎপরতায় কোনো প্রভাব আছে নির্বাচনে? বা নিশ্চয়ই এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বিস্ফোরা হয়ে উঠেছে ইন্ডিয়ান গণমাধ্যম। ইন্ডিয়ান গণমাধ্যমকে তো একসময় গদি মিডিয়া হিসেবে তারা কিন্তু খ্যাতি পেয়েছে, এখনো গদি মিডিয়া হিসেবেই তাদেরকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তারা বাংলাদেশ থেকে 5ই আগস্টের পরে বাংলাদেশ নিয়ে যে নোংরামি করেছে, এটা সাংবাদিকতার বলেন, গণমাধ্যমের যে মূল বৈশিষ্ট্যের জায়গা থেকে সব সীমা কিন্তু তারা ছাড়িয়ে গেছে। এবং এটার ব্যাপারে আমাদের পক্ষ থেকে বারবার প্রতিবাদ জানানো সত্ত্বেও তারা কিন্তু এই মিডিয়াকে এমনভাবে নোংরামি করতে দিচ্ছে ভারতীয় সরকার, সেটা কিন্তু আমরা আর মিডিয়ার করছে এটার মধ্যে আর নাই। আমরা মনে করি যে এটা সরকার, ইন্ডিয়ান সরকারই এগুলো পৃষ্ঠপোষকতা দিয়ে এটা করাচ্ছে। ইন্ডিয়ান মিডিয়ার যে সবচেয়ে আশার একটা দিক হচ্ছে কি জানেন, সেটা হলো যে ইন্টারন্যাশনাল যেসব মিডিয়াগুলো আছে, রয়টার্স, বিবিসি থেকে শুরু করে, যেগুলোর গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী মোটা দাগে একটা গ্রহণযোগ্যতা আছে ছোটোখাটো বিতর্ক ছাড়া, তো তারা কিন্তু অনুসন্ধানী রিপোর্ট করে ইন্ডিয়ান মিডিয়ার যে অপপ্রচার, অপতথ্য, মিস ইনফরমেশান, ডিসইনফরমেশান, এগুলো নিয়ে তাদেরকে রিপোর্ট করতে হয়েছে, যেটা ইতিহাসে কখনো হয়নি অতীতে। তারা কিন্তু আলাদা করে এটা নিয়ে অনুসন্ধান করে তাদের যে অপপ্রচারগুলো খণ্ডন করার জন্য বিশ্বের সবচেয়ে মানে খ্যাতনামা সংবাদ মাধ্যমগুলো কিন্তু আলাদা করে তাদের প্রতিবেদন করে তারা প্রমাণ করেছে। বিশেষ করে সংখ্যালঘু ইস্যুতে আপনি দেখেছেন যে সেখানে কিভাবে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে যেসব তথ্যগুলো ইন্ডিয়ান মিডিয়া থেকে ছড়ানো হয়েছে, এগুলো নিয়ে বাংলাদেশে তারা রিপোর্টার পাঠিয়ে তারা কিন্তু এগুলোর যে মিথ্যা, এগুলো যে বানোয়াট, ভিত্তিহীন, এগুলো কিন্তু তারপরেও ইন্ডিয়ান মিডিয়া, সেসব মিডিয়া কিন্তু লজ্জিত হয় না। এটাও একটা আমাদের কাছে বিস্ময়ের জায়গা যে এভাবে বিশ্বব্যাপী তাদেরকে এভাবে কাঠগড়ায় দাঁড় করানোর পরও, তাদের সাংবাদিকতাকে কাঠগড়ায় দাঁড় করানোর পরও তাদের মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা যাচ্ছে না। এবং আগামী নির্বাচনকে সামনে রেখে তারা যা ইচ্ছা তাই করছে। তো এগুলো একটা পর্যায়ে এসে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা কমে যাচ্ছে, এটা একটা আশার দিক। এখন আর ইন্ডিয়ান মিডিয়ার এখন থেকে ধরেন 6 মাস আগে, 1 বছর আগে যতটুকু মানুষ গ্রহণ করতো, শেয়ার করতো, এখন কিন্তু সেটা আর সেই মাত্রায় কিন্তু হচ্ছে না। এটা কিন্তু একটা আশা। যে কোনো মিডিয়াই, বাংলাদেশের মিডিয়ার ব্যাপারেও আমি বলবো যে কোনো মিডিয়া যদি এভাবে ক্রমাগতভাবে যদি অপতথ্য ছড়াতে থাকে, একটা পর্যায়ে কিন্তু একেবারে সেই মিডিয়ার ভক্ত বা মতাদর্শের মানুষও কিন্তু আর সেটাকে আর বিশ্বাস করে না। তো সেই জায়গাটাতে ইন্ডিয়ান মিডিয়ার বিশ্বাসযোগ্যতা এখন একেবারেই তলানিতে। আগামী নির্বাচন পর্যন্ত
তারা এসব মিশন নিয়ে কাজ করবে, কিন্তু সেটা কতটুকু সেটা আওয়ামী লীগের লোকজন তাদের পক্ষে ব্যবহারের জন্য তারা হয়তো এগুলো শেয়ার করবে, কিন্তু বাংলাদেশের মানুষের উপর এগুলোর প্রভাব ক্রমেই মানে ম্রিয়মান হয়ে আসছে, এবং আমি বিশ্বাস করি যে সেটা খুব বেশি ফ্যাক্টর হবে না। তবে কিছু না কিছু বাংলাদেশের কিছু কম শিক্ষিত লোকজন যারা একেবারে এইসব মারপ্যাচ বোঝে না, তাদের মধ্যে তো কিছু প্রভাব, কিছু উস্কানির প্রতিরোধে কি কিছু করা সম্ভব? না, সেটা তো বাংলাদেশ থেকে এটা বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু আসলে এই যেই যুগ, এই যুগে আমরা মুক্ত যে তথ্য প্রবাহ, এই মুক্ত তথ্য প্রবাহের যুগে চাইলেও এটা সাময়িকভাবে কিছু করলেও সেটা লং রানে একেবারে প্রতিরোধ করা কিন্তু শতভাগ সম্ভব না, এটাই বাস্তবতা। বাংলাদেশেও আমরা পারছি না, প্রায়ই হচ্ছে। আমরা দেখছি যে একেবারে ভুয়া 3 বছর 5 বছর আগের ভিডিও পর্যন্ত এনে বলা হচ্ছে এটা অমুক জায়গার ঘটনা, আজকের ঘটনা, এই জায়গাগুলো এগুলো হচ্ছে। তো এগুলো প্রতিরোধে মানুষের সচেতনতা বাড়ছে, এই হিসাবে আমাদের আশাবাদের জায়গা হলো হয়তো অচিরেই মানুষ এগুলোর ব্যাপারে আরও বেশি সচেতন হবে, এবং তাদের যে পরিকল্পনা মাফিক তথ্য সন্ত্রাস যেটা করা হচ্ছে সীমান্তের বাইরে থেকে, সেগুলো আস্তে আস্তে এগুলোর প্রভাব কমে আসছে এবং আরও কমে আসবে। জনাব পারভেজ করিম আব্বাসী, একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই। আপনি জানেন যে নির্বাচন নিয়ে এক ধরনের দামাডোল শুরু হয়ে গেছে, বিভিন্ন প্রচারণা চলছে। এমনি একটি অবস্থার মধ্যে দিয়ে আমরা দেখলাম আজকে যেটি হলো সেটা হলো জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে বলে দাবি করা হয়েছে জামাতের পক্ষ থেকে, কিন্তু এই হ্যাককৃত অ্যাকাউন্টে কিছু আপত্তিকর মানে কথাবার্তা আসছে। এই নিয়ে এক ধরনের পক্ষে বিপক্ষে মিছিল, পাল্টা মিছিল ইত্যাদি ইত্যাদি হচ্ছে। শুনতে চাই আপনার কাছ থেকে। এখন তো ভাই যেটা বললেন, এখন কিন্তু এই ইলেকশনটা কিন্তু এই পুরোপুরি এখানে হচ্ছে প্রচারণা ভার্চুয়াল স্পেসে হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, বেশিরভাগ এবং এটা নির্বাচন কমিশন অ্যালাউ করেছে। এটাই আমার কাছে আশ্চর্য লাগে যে এটা বোধহয়, এটা আমার কাছে মনে হয় যে ইলেকশন কমিশনের এটা বোধহয় আবার একটা পুনর্বিবেচনা করা উচিত। কেননা সোশ্যাল মিডিয়াতে সবাই দেখে, এটা ঠিক আছে, আমরা আমাদের খবর নিচ্ছি সোশ্যাল মিডিয়াতে, এই প্রোগ্রামটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখবো, ফেসবুকে দেখবো বা এক্স অ্যাকাউন্টে দেখবো, ইত্যাদি ইত্যাদি। এখন এর মধ্যে যে দুটো জিনিস আছে, যে মিস ইনফরমেশন, ভুল তথ্য, আর ডিসইনফরমেশন। ইচ্ছা করে আমি হচ্ছে যে আমি এখানে মানুষকে ভ্রান্ত করার জন্য আমি এখানে তথ্য দিচ্ছি, দুটো। এটা কিন্তু রাজনৈতিক যখন ক্যাম্পেইনের সময়, তখন কিন্তু আমি দেখবি যে রাজনৈতিক প্রতিনিধিরা কিন্তু অহরহ ব্যবহার করে। এখানে কিন্তু ইলেকশন কমিশনের কিন্তু এখানে হচ্ছে জোরালোভাবে কিন্তু এটা এখানে ভূমিকা পালন করা আছে, যে যদি আপনি কেউ যদি মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনের শিকার হয় বলে, তাহলে সে হচ্ছে কমপ্লেন করবে। এবং ইলেকশন কমিশনের একটা সেল থাকা উচিত, স্পেশালাইজ সেল, যেটা এটাকে ট্র্যাক করবে এবং এটাকে হচ্ছে যে এটা যদি যারা এখানে দুষ্কৃতকারী আছে তাদেরকে ট্রেস করে, বা কোনো দলের পৃষ্ঠপোষকতা থাকে, বট বাহিনী যাকে বলা হয়, তাহলে ওদের ধরে তারপর ওটার উপর পিনালাইজ বা এখানে পেনাল্টি করবে। এটা হওয়া উচিত ছিল, কিন্তু 10-12 দিনে এটা হবে না। এখন যে কারণে সমস্যাটা হচ্ছে যে আমি তার চেয়েও মনে করবো যে জামাতের আমির উনি ওনার বক্তব্য দিয়েছেন বা দেন না, এটা হচ্ছে সমর্থকরা বলবে, বা যারা জামাতের কঠোর এখানে হচ্ছে যে যারা হচ্ছে ওপোনেন্ট, তারা কিন্তু অন্য দিকে বিশ্বাস করবে। কিন্তু আল জাজিরার যে ইন্টারভিউটা আছে, ওখানে কিন্তু উনি বিস্তারিতভাবে আলাপ আলোচনা করেছেন, এবং উনি যেটা বলেছেন যে জামাতের এখানে যে গঠনতন্ত্র অনুযায়ী তারা বলছে যে মহিলা এখানে হচ্ছে আমির হওয়ার এখানে সম্ভাবনা নাই, সুযোগ নেই। এর আগেও যদি আপনি দেখেন যে জামাতের এখানে যে প্রচারণা যেটা আছে, তাদের রাজনৈতিক আদর্শ অনুযায়ী বলছে, তারা যদিও বা হচ্ছে জামাতের সমর্থকের মধ্যে হচ্ছে 43% হচ্ছে মহিলা এখানে কর্মী। এখানে কিন্তু আপনি দেখবেন যে জামাতে কিন্তু এখানে হচ্ছে যে কোনো কিন্তু মহিলা এখানে আপনার ইলেকশনের জন্য কিন্তু কোনো এখানে নমিনেশন দেন নেই। আচ্ছা, এটা যদিও বা রাজনৈতিক দলের মধ্যে কিন্তু এবার হচ্ছে যে মহিলাদের এখানে ডিরেক্ট এখানে কন্টেস্টের মধ্যে খুবই কম। বিএনপি বোধহয় সর্বোচ্চ তা হচ্ছে 4% বোধহয় ওপেন কম্পিটিশনের মধ্যে, 3.4%, তো ওটাও অনেক কম। কিন্তু সেটাও বলা হয়েছে যে যাদের নারী যে মানে যেসব প্রতিনিধি দেওয়া হয়েছে সেটা অনেকটা উত্তরাধিকার সূত্রেই দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি। তো এবং আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে জামাত এবং বিএনপি বলে এই যে কাদা ছড়েছে, আমি আরেকটা মৌলিক প্রশ্ন করব, যেই দেশে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মহিলা 51%, যেই দেশে আপনার যে আপনি মনে করেন যে ইকোনমিক যে এখানে অর্থনৈতিক জীবনে মহিলা রেডিমেড গার্মেন্টস বলেন, গ্রামের কৃষিক্ষেত বলেন, বা হচ্ছে যে আপনার মাইক্রো ক্রেডিট বলেন, ডক্টর ইউনূসের তো এই পুরো এই নোবেলের প্রাইজটা পেলেন মহিলাদের উপর উনি ফোকাস করে, তো ক্ষুদ্র ঋণের উপর।
সেখানে মহিলাদের এখানে রাজনৈতিক প্রতিনিধিত্ব করার সুযোগ প্রত্যেকটি রাজনৈতিক দল কম দিচ্ছে কেন? এটা কেন কেন এই এবং- মানে অনীহা কেন? এই অনীহাটা হচ্ছে এক অংশে হতে পারে যে হচ্ছে এটা হচ্ছে শেখ হাসিনা সরকারের আমলে এখানে হচ্ছে যে নারীদের ক্ষমতায়ন করার নাম করে যে এখানে এক ধরনের একটা প্রচার প্রচারণা হচ্ছে, ওটার এগেইনস্টে একটা রিয়াকশন হতে পারে, বা দুই হতে পারে কারণ এটা হচ্ছে হ্যাংওভার, যে উনি হচ্ছে নারী ক্ষমতায়নের কথা বলে, উনি উন্নয়নের কথা বলে এখানে হচ্ছে যে মানুষের এখানে বুজুর্গি করেছেন, এটা একটা রিয়াকশন হতে পারে। এবং দুই হচ্ছে প্রকৃত অর্থে হয়তো বা আমরা নারীদেরকে প্রত্যেকটি রাজনৈতিক দল ওরা হচ্ছে যে জেনুইনলি আমরা গ্রাসরুট এখানে যে মহিলা যেখানে রাজনৈতিক এখানে কর্মকাণ্ডে যারা এখানে উৎসাহিত আছে তাদেরকে আমরা কিন্তু আসলে উত্তরণের রাস্তা দিচ্ছি না। এবং এটা কিন্তু বিশ্বের দরবারে আপনি যখন আপনি ড্রেস নিয়ে মানুষ চলে যায়, ড্রেস কিন্তু কথা না, আপনার কিন্তু হচ্ছে রাজনৈতিক এখানে কর্মকাণ্ড, ইরানেও কিন্তু আমাদের চেয়ে আরো বেশি কিন্তু এই এখানে বিলাইতে ফাঁকি বলে যেটা বলে যে এখানে হচ্ছে এখানে ইসলামিক এখানে যে রুলটা চলছে বা ওদের অনুযায়ী এখানে তারা বলছে দাবি করছে, সেখানে কিন্তু এখানে অন্তত 10% হচ্ছে নারী প্রতিনিধিত্ব আছে। তো বাংলাদেশ এইভাবে পিছিয়ে যাচ্ছে, তার মানে অর্থনৈতিক ক্ষমতায়ন তো হয়ই নেই, রাজনৈতিক ক্ষমতায়ন হয় না। এবং এটার জন্য কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু এটার দোষটা কিন্তু এখানে আমার বলবো যে এটা সমালোচনার কিন্তু আমি এখানে শিকার হবে। শুনেছে জনাব এম আব্দুল্লাহ, আপনার কাছে শুনতে চাই এই যে অনীহা একটি, তাহলে এইটা কি আসলে কি একটা না, পুরুষতান্ত্রিক? অনীহা কেন এটা আপনাকে দেখতে হবে। নির্বাচনটা তো জয় পরাজয়ের খেলা। জি, নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা হয় সবচেয়ে সম্ভাবনাময় ক্যান্ডিডেটকে দেয়া হয়। আপনার কি মনে হয় যে সবচেয়ে সম্ভাবনাময় ক্যান্ডিডেট নারী এরকম যেটা আমরা প্রত্যাশা করছি সেরকম আছে? নাই বাস্তবে। আপনি ধরেন যারা নমিনেশন চেয়েছেন এদের মধ্যে মানে সবাইকেও যদি দেওয়া হতো তাহলে 10% পর্যন্ত যাওয়া যেত, হয়তো এর বেশি না। তো তাহলে কি আপনি চাইলেই কি এটা সমান সমান আপনি দিতে পারবেন, বা 50%-এর উপরে দিতে পারবেন? দিতে পারবেন না। নির্বাচনটা, জাতীয় নির্বাচনটা যেহেতু জয় পরাজয়ের খেলা, এখানে সবচেয়ে বিবেচনা করা হয় সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থীকে মানে দেওয়ার কে জন্য। কে আমাকে সিটটা এনে দিতে পারবে সেটাই আমি কিন্তু বলছি। এই যে এনে দিতে পারা হ্যাঁ। একজন পুরুষ প্রার্থী অনেক বেশি জয়ের সম্ভাবনা তৈরি করছে, কিন্তু নারীরা সেভাবে নেই। কিন্তু এই যে নারীরা পিছিয়ে পড়লো, এইটি কেন হচ্ছে? নারীদের পিছিয়ে পড়ার যে গল্পটা, এটাও কিন্তু আপেক্ষিক। যেখানে গত 4 দশক ধরে 5 দশক ধরে বাংলাদেশে নেতৃত্ব 4 দশকের বেশি সময় ধরে বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন নারীরা, তো সেখানে পিছিয়ে পড়ার মাপকাঠিটা কি? আপনি বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, এর মধ্যেই তো আমরা দেখলাম সেই 90 থেকে শুরু করে বা তারও আগে নেতৃত্ব যদি আমরা বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসা থেকে তখন থেকে যদি আমরা দেখি, তাহলে কি বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রকের জায়গায়, চালকের জায়গায় তো এই দুইজন নারীই আছেন। তাহলে পিছিয়ে পড়া কি এখানে শুধু সংখ্যাগত দিক থেকে? আমরা তো দেখি সেখানে নারীরাই পুরো বাংলাদেশ চালিয়েছেন। তো এই জায়গাটাতে এগুলো বিশ্লেষণে কিন্তু এটা আপেক্ষিক অনেক বিষয় আছে। আপনি দেখেন এবারের নির্বাচনে রুমিন ফারহানা কিন্তু একজন সম্ভাবনাময় ক্যান্ডিডেট। এটা তার অনেক কিছুর সাথে আমার দ্বিমত আছে, আমি সমালোচনা করি, কিন্তু একজন সম্ভাবনাময় ক্যান্ডিডেট। কিন্তু তাকে বিএনপি দিতে পারলো না। কেন দিতে পারলো না? এটা তারা জোট করে জোটগত হিসাব নিকেশের বলি হয়ে গেছেন রুমিন ফারহানা। তারপরে আমরা যদি তাসনিম জারা আমার মতো, বা আমিও চাই যে তাসনিম জারার মতো এরকম একজন মেধাবী নারী তিনি সংসদে যান, কিন্তু তাকে এনসিপি ধরে রাখতে পারলো না। সেখানে পলিসিগত কারণে এনসিপি থেকে তিনি বেরিয়ে গিয়ে এখন একটা তিনিও সম্ভাবনা দেখাচ্ছেন যে সেখান থেকে হয়তো তিনি উঠে আসতে পারেন। তো এই জাতীয় এরকম সম্ভাবনাময় ক্যান্ডিডেট তৈরি হতে হবে নারীদের মধ্য থেকে। তাহলেই কিন্তু আপনি যত কথাই বলবেন যে নারী এবং পুরুষের যে নির্বাচনের ক্ষেত্রে যে পার্সেন্টেজ বা সমতার জায়গাটা, এগুলোর জন্য সে ধরনের নারীদের সম্ভাবনাময় প্রার্থী যদি তৈরি না হয়, আপনি জোর করে তো সেটা দিতে পারবেন না। আর আপনি যেটা বলেছেন যে ডক্টর শফিকুর রহমানের যে অ্যাকাউন্ট হ্যাক নিয়ে, এটা কিন্তু একটা ক্রিয়ার প্রতিক্রিয়া। আপনি দেখেন এখন থেকে যদি 4 দিন আগের আপনি ভার্চুয়াল জগৎ দেখেন, রাজনীতি দেখেন, সেখানে কিন্তু জামাতের বেশ কয়েকজন নারীর উপর হামলার ঘটনা ঘটেছে। এটা নিয়ে কিন্তু জামাত সর্বোচ্চ রিয়েকশনটা জামাত দেখিয়েছে। তার পাল্টা এখন এটা নিয়ে বিএনপি দেখাচ্ছে। এটা কিন্তু নির্বাচনের কিন্তু প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে নির্বাচনী যে লড়াইয়েরই অংশ, এটাকে বিচ্ছিন্নভাবে কিছু দেখার কোনো সুযোগ নাই। যদিও জামাত বলছে যে সর্বশেষ তারা জানিয়েছে যে
বঙ্গভবনের একজন কর্মকর্তার তা ইমেল থেকে তারা এটি তো এটা হ্যাক খুবই হয়েছে। significant। হ্যাঁ, এটা তো খুবই সিগনিফিকেন্ট। যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে। হ্যাঁ, এই অভিযোগ যদি সত্যতা থাকে, এবং ডিবি বলেছে সর্বশেষ, আমি কিছুক্ষণ আগে দেখলাম যে ডিবির কাছে জামাত অভিযোগ করার পর ডিবি বলেছে তারা খতিয়ে দেখছে এই অভিযোগের সত্যতা। যদি বঙ্গভবনের কোনো কর্মকর্তার ইমেল থেকে তিনি বা তার ইমেল ব্যবহার করে এটা করে থাকেন, তাহলে তো এটা খুবই, এবং আগামী দিনে যে আগামীকাল বা পরশু সেটা তারেক রহমানের ফেসবুক হ্যাক হবে না, বা তার Account hack হবে তার না। এক্স অ্যাকাউন্ট হ্যাক হবে না, এটা কোনো, সেখান থেকে হয়তো দেখা যাবে আরও জঘন্য কোনো কিছু ছড়িয়ে দেওয়া হলো। তো সুতরাং এই ইস্যুগুলোকে এখন যেভাবে এটা রাজনৈতিক ভোটের যে এই লড়াইয়ের অংশ হয়ে যাচ্ছে, এবং আমরা যদি সেখানে বিতর্কে বলি, জামাতও গত 12 বছর আমরা দেখেছি, গত 6 মাসে বাংলাদেশে প্রায় 12,000 নারী নানানভাবে নিগ্রহের শিকার হয়েছে। সেটার ব্যাপারে কি জামাত সেভাবে যেভাবে এই 5-6 জন 7 জন নিগৃহীত হওয়ার পর যে রিয়েক্ট করেছে সেটা করেছে? আবার বিএনপি আজকে যেরকম শোডাউন করলো এই এক ঘটনায়, এক্স অ্যাকাউন্টের যে প্রতিক্রিয়ায়, সেখানে এই 12,000 নারী নিগ্রহের ব্যাপারে বিএনপির কাছে কি কখনো একটা স্টেটমেন্ট বা কোনো একটা আন্দোলন বা এ ধরনের একটা শোডাউন, এ ধরনের একটা মিছিল কি আমরা দেখেছি? আসলে এগুলো সবই হলো নির্বাচন কেন্দ্রিক একে অপরকে ঘায়েল করার যে ইয়ার, সেটা যেহেতু নারীর ভোটের ব্যাপারে এবারে বলা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক জায়গা তৈরি হয়েছে যে এবারে নারীদের ভোট জামাত বেশি পাবে, এ ধরনের একটা, যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফলাফলে বলা হচ্ছে যে সেখানকার ছাত্রী শিক্ষার্থীরা যে সেখানে বেশি ভোট দিয়েছে শিবিরকে। তো এই ধরনের প্রেক্ষাপটে এখন এটা নারীটা একটা এই নির্বাচনের কিন্তু অস্ত্র হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে বলেই কিন্তু এই পাল্টাপাল্টি, 1 সপ্তাহের ব্যবধানে পাল্টাপাল্টি আমরা দুই পক্ষের মধ্যে নারী ইস্যুতে কঠোর মানে লড়াই দেখলাম। এটা এর বাইরে কিছু না। আপনার এখানে এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে হয় নাই সেটা আলাদা তদন্তের বিষয়, কিন্তু মূল জায়গাটা হলো কিন্তু নির্বাচন, ভোটে নারী যেহেতু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এখন এইটা দিয়ে একে অপরকে ঘায়েল করার জন্য এই পাল্টাপাল্টি বিষয়টাই আমি এখানে দেখতে চাই, এর বেশি কিছু। নারী ও তরুণ প্রত্যেকটা ব্যক্তি ওরা এখন টার্গেট। জি, আসলে নারী নিয়ে তো আমার দুই সহ আলোচক অনেক কথা বললেন। শোনেন, নারীর ক্ষমতায়ন এটা একটা আপেক্ষিক বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের গণতন্ত্রের বয়স 200 বছরের বেশি, এখন পর্যন্ত একজন মহিলা রাষ্ট্রপতি কিন্তু তারা নির্বাচিত করেনি। তার অর্থ কি এই যে ওখানে নারী নিগৃহীত হচ্ছে বা ওখানে নারীর ক্ষমতায়ন হয়নি? বিষয়টা তো সেরকম না। আর আজকে কিন্তু যেটা মানে কেন হয় না বা আমরা হতে দেখি না, আমরা অতীতে আমরা দুটো দেখি না। নির্বাচন তো দেখলাম। হ্যাঁ, এবং এমন তো না যে ওখানে পুরুষরা ভোটে কারচুপি করে জিতে যায়, বিষয়টা এমনও না। নারী প্রার্থী তো আমরা এখানে দেখলাম। এটা কি কোনো মনস্তাত্ত্বিক কোনো কিছু আছে? আমার কাছে সেটাই মনে হয়েছে। আর আজকের যে ঘটনাটা, যে জামাতের আমিরের তথাকথিত এক্স হ্যান্ডেলের যে মেসেজটা নিয়ে, যে আসলে নির্বাচন তো মানে ইলেকশনই যে গেম অফ ন্যারেটিভস, এটা ন্যারেটিভসের একটা খেলা। এটা ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভ এগুলো আসবেই। তবে এটা নিয়ে আসলে আমার যেটা মনে হয় যে একটু সীমা অতিক্রম হয়ে গেছে। এটা নির্বাচনে যেহেতু আর মাত্র 9-10 দিন বাকি, এই নির্বাচনকে সামনে রেখে এটা যেন সামনের দিকে আর না বাড়ে, আর এর একটা তদন্ত করে আসলে সঠিক মেসেজটা জনগণকে জানানো উচিত। কারণ নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, আর নির্বাচনটা সুষ্ঠু হতে একা শুধু পুলিশ করতে পারবে না। যে রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে, প্লাস আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত যে বাহিনীগুলো আছে, নির্বাচন কমিশন, সর্বোপরি সরকার, সবার ভিতরে যেন একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং সবাই যেন চায়। এবং মূল স্টেক হোল্ডার যেটা, অর্থাৎ দুইটা দল আমরা এখন বলি, যে জামাতের নেতৃত্বাধীন একটা দল আর জোট, আর বিএনপির নেতৃত্বাধীন আর একটা জোট, এরা যেন অন্তত, এই দুইটা জোট যেন অন্তত একমত হয় যে না, আমরা একটা সুন্দর নির্বাচন আমরা করব এবং সরকারকে আমরা সহযোগিতা দিব। তাহলেই মানুষের যে প্রত্যাশা যে আগামী দিনে বাংলাদেশের একটা গণতান্ত্রিক নতুন যাত্রা শুরু হবে আগামী 12 তারিখের নির্বাচনের মধ্যে, সেটা সম্ভব হবে। না, কিন্তু সেই আশা তো আমরা করি, কিন্তু আমার হাতে 1-2 মিনিট সময় আছে, আমি একটু শুনতে চাই আপনার কাছে, পারভেজ করিম, আপনার কাছ থেকে। সেটা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় আমরা এই নির্বাচনকে সামনে রেখে একটু সংঘাত, সংঘর্ষ, মারামারি, মৃত্যুর ঘটনা ঘটছে। তো এতে কোনো আশঙ্কা আপনি তৈরি হচ্ছে কিনা, অথবা বড় ধরনের কোনো কিছুর আশঙ্কা করছেন কিনা? আমার মনে হয় দুটো রাজনৈতিক দলই বোধহয় ওরা জানে, বা জোটই জানে যে এইবার কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে যে স্টেকস আর হাই, যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। না হলে আওয়ামী লীগ সরকারের যে পতিত সরকারের যে ওরা একটা যে ওদের একটা কামব্যাক করার যেটা ক্ষীণ পসিবিলিটি আছে, ওটা কিন্তু আরও বাড়বে। এবং 2, অগণতান্ত্রিক পদ্ধতিতে যদি এখানে যদি নির্বাচনটা যদি এখানে হচ্ছে যে বিশাল আকারে যদি ভায়োলেন্স হয়,
এবং যদি ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি যদি এটা না হয়, যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বা আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার্সরা যদি অ্যাকসেপ্ট না করে, তখন কিন্তু দুটো দলের জন্যই বিপদ, বিএনপির জন্যও এবং জামাত নেতৃত্ব জোটের জন্য। তো সুতরাং আমার মনে হয় একটা লেভেলের পর থ্রেশহোল্ডটা বোধহয় দুটো দলের সমর্থকরা যাতে ক্রস করা উচিত না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসনিক যে দুর্বলতা দেখিয়েছে, ওটা ঝেড়ে উঠে ইলেকশন কমিশনের নেতৃত্বে আইন প্রশাসনের জন্য ওরা কিন্তু কোঅর্ডিনেশনটা করা হচ্ছে, যে পুলিশ, আর্মি এবং হচ্ছে আমাদের আনসার বিডিবি এবং মিডিয়ারও অত্যন্ত দরকার, এবং হচ্ছে আমাদের আমলা, এদের মধ্যে কিন্তু এটা সিঙ্ক্রোনাইজেশন হওয়া দরকার। কেন যদি নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয়, এটার পরিণাম কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে, এবং এটা আমরা দিতে চাই না। দেশে অনেক রক্তপাত হয়েছে, দেশে আমরা বাঙালি বাংলাদেশি আমরা একজন আরেকজনের সাথে হানাহানি করেছি, বিদেশি শক্তিরা এটা নিয়ে এখানে সুবিধা নিয়েছে। আমরা 17 কোটি দেশে একটা সুষ্ঠু নির্বাচন তো দিতে পারি, এটার অন্তত নজির রাখি 17 বছর পর। তাহলে তো আমাদের বিশ্ব বাজারে, আমাদের বিশ্ব দরবারের দামটা বাড়বে, এবং তারপর তো আমাদের অনেকগুলো এখানে অন্তর্বর্তীকালীন সরকারের তো এখানে সব চ্যালেঞ্জ সমাধান করার কথা ছিল না। অর্থনৈতিক সমস্যা আছে, রাজনৈতিক সমস্যা আছে, ভূ রাজনৈতিক সমস্যা আছে, এইগুলো চ্যালেঞ্জ তো এখানে সামনে সমাধান করতে, নির্বাচন শুধু প্রথম ধাপ। এইটাতেই যদি আমরা যদি পড়ে যাই চোট খেয়ে, তাহলে তো সমস্যা আছে। তো দুটো দলকেই বলতে হবে একটা সীমা অতিক্রম না করে, এবং তাদের সমর্থকদের যাতে উচ্ছৃঙ্খল কাজ না করে বা ভায়োলেন্স যাতে না করে, বা তৃতীয় পক্ষ যাতে এটা সুযোগ না নিতে পারে, তাদেরকেও যাতে সতর্ক থাকতে হবে। আব্দুল্লাহ, আপনার কাছে একদম শেষ কথা একটু। না, আমি যে আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে আমার কাছে কিছুটা আমি শঙ্কা বোধ করছি, এ কারণে গত কয়েকদিনে যেসব ঘটনা ঘটেছে, দুই পক্ষের মধ্যেই এক ধরনের অসহিষ্ণুতার জায়গাটা দিন দিন যেন চাঙ্গা হচ্ছে এবং দিন দিন সেটা বাড়ছে। এই জায়গাটাতে তাদের মনে রাখা উচিত যে এদের দুই দলের সাথেই, বিশেষ করে বিএনপির সাথে একটু বেশি মিশতে পেরেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং জামাতও কোথাও কোথাও আওয়ামী লীগকে স্থান দিয়েছে এবং তাদেরকে জায়গা করে দিতে শোনা যাচ্ছে। তো এই জায়গাগুলোতে তারা কিন্তু ভিতর থেকে শুধু এরা কিন্তু একটুখানি যদি সংঘাতে জড়ায়, তাহলে কিন্তু ওরাই মূল কাজটা কিন্তু করে ফেলবে। আর তার সাথে কিন্তু আছে প্রশাসন, পুলিশ প্রশাসনে আওয়ামী লীগের নিয়োগকৃত একেবারে দলবাজ কর্মকর্তারা, পুলিশ নিয়েই আপনাকে এই নির্বাচনটা করতে হচ্ছে, কারণ এই সময়ের মধ্যে পুলিশ প্রশাসনে সেভাবে পরিবর্তন আনা সম্ভব হয় না। তো এরা কিন্তু ঘাপটি মেরে আছে। নির্বাচনটা যদি চূড়ান্তভাবে ভণ্ডুল করতে পারে, তাহলে কিন্তু তাদের মধ্যে তাদের শেষ হাসিটা তাদের মধ্যে তারা মনে করে তারা এটা প্রাপ্তি হিসেবে গণ্য করবে। সুতরাং এই দুইটি দলকে আগে থেকেই তাদের শীর্ষ পর্যায় থেকে এমন মেসেজ দেওয়া দরকার যে কোনো অবস্থাতেই সহিংসতায় সংঘাতে জড়ানো যাবে না। এই জায়গাটাতে এখন দুটি দলই যদি মনে করে যে ক্ষমতায় যাওয়ার কোনো বিকল্প নাই, এবং এই জায়গাটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা। যে কোনো নির্বাচনে জয় পরাজয় দুটোর জন্য যদি মানসিক প্রিপারেশন থাকে, তাহলেই কিন্তু এই সংঘাতের জায়গাটা কম তৈরি হয়। কিন্তু এবারে যেই আশঙ্কাটা সেটা হলো, এরা শুধুমাত্র সংঘাতে জড়ালেই হলো, বাকি কাজটা কিন্তু তৃতীয় পক্ষ হিসেবে একদিকে পতিত আওয়ামী লীগ শক্তি, অন্যদিকে প্রশাসনের ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের যেসব দলবাজ কর্মকর্তা আছে, পুলিশ আছে, অন্য অন্য বাহিনীতে আছে, তারা কিন্তু এটাকে মোটামুটি উস্কে দিয়ে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাবে। এই জায়গাটাতে কিন্তু দু দলকে আমি মনে করি দায়িত্বশীলতার চূড়ান্ত জায়গাটাতে তাদেরকে সেটা সেই ধৈর্য এবং সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জনাব আব্দুল্লাহ, জনাব পারভেজ করিম আব্বাসী এবং বশির আহমেদ, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।